গোপালগঞ্জে কারফিউর সময়সীমা বাড়ল, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সরকারের। আত্মরক্ষার্থে বল প্রয়োগের দাবি সেনাবাহিনীর। সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে গোপালগঞ্জে ফের লং মার্চ করার হুঁশিয়ারি নাহিদের। নতুন দেশ না গড়া পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয়। গণতন্ত্রে উত্তরণ ব্যাহত করতে ফাঁদ সৃষ্টি করছে ষড়যন্ত্রকারীরা, অভিযোগ মির্জা ফখরুলের। ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচনের দাবি। এবং তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হতে পারবেন নাগরিকরা। ভোটার তালিকা সংশোধনী অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। গোপালগঞ্জে চলমান কারফিউর সময়সীমা বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামীকাল বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত 3 ঘন্টা বিরতি দিয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। এদিকে গতকালের সহিংসতার পর এখনও স্বাভাবিক হয়নি গোপালগঞ্জের জীবনযাত্রা। সংঘর্ষের ঘটনায় 20 জনকে আটক করেছে যৌথ বাহিনী। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। বুধবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে রণক্ষেত্রে পরিণত হয় জেলা শহর। ওই ঘটনায় বুধবার রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত 3 ঘন্টার জন্য কারফিউ বন্ধ থাকবে। এরপর অনির্দিষ্টকালের জন্য বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ঢাকা বিভাগীয় কমিশনার কারফিউ বহাল রাখার তথ্য জানান। 11টা পর্যন্ত কারফিউ থাকবে, 11টা থেকে 2টা পর্যন্ত শিথিল থাকবে, তারপর আবার। এদিকে বুধবার রাতের পর বৃহস্পতিবার দিনভর জেলা জুড়ে বিরাজ করে থমথমে অবস্থা। শহরের প্রধান রাস্তাঘাট প্রায় জনশূন্য। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কারফিউ উপেক্ষা করে সড়কে নেমে আসতে থাকে শ্রমজীবী মানুষ। অটোরিকশার মতো যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়িও বেরোতে থাকে কম বেশি। জীবনের তাগিদ, কারণ ওষুধ না নিতে হবে না, মাজা ব্যথার ওষুধ, প্রেশারের ওষুধ না খালি তো আমি বাজারও সবগুলো খোলা আছে, মোটামুটি কোনো সমস্যা তেমন ভোগ করতেছে না মানুষ। মোটামুটি বাজারটা যা শিথিল আছে, একদম কড়াকড়ি নাই। এই কার্ফিউ দেওয়াতে এটা আমাদের অসুবিধা আছে, রিক্সা গাড়ি কোনো ভাড়া নাই, খাবো কি? পুলিশের পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছে সেনা ও নৌবাহিনী। বিভিন্ন মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ। গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি এতটা ভয়াবহ হবে সেই ধারণা ছিল না। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। বুধবার এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। সেখানে সহিংসতায় 4 জন নিহত হয়। ওই ঘটনায় প্রশাসনের দিকে ব্যর্থতার আঙ্গুল তুলেছে এনসিপি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গোয়েন্দার কাছে তথ্য থাকলেও এত বড় হবে সে তথ্য ছিল না। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সব প্রস্তুতি নেওয়া হবে বলেও জানান তিনি। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে। এখন ওই জায়গায় পরিস্থিতি স্বাভাবিক, তারে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। এদিকে ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সঙ্গে থাকবেন জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের 2 জন অতিরিক্ত সচিব। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। গোপালগঞ্জ নিয়ে আজকে ক্যাবিনেটে বিস্তারিত আলোচনা হয় এবং ক্যাবিনেটের আলোচনার পরে আপনারা অলরেডি জেনেছেন যে একটা প্রোব কমিটি করা হয়েছে সিনিয়র সেক্রেটারি হোম মিনিস্ট্রির নেতৃত্বে। এছাড়া ল মিনিস্ট্রি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি থেকে 2 জন অ্যাডিশনাল সেক্রেটারি থাকবেন
2 সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে। 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। গোপালগঞ্জে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বুধবারের ঘটনা প্রসঙ্গে এতে বলা হয়, সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারংবার ঘোষণা দিয়ে নিবৃত্ত করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর ওপর ককটেল ও ইট পাটকেল ছুড়ে হামলা করে। এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয়। পরবর্তীতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। গোপালগঞ্জ ইস্যুতে অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে ধৈর্য ধারণ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বানও জানানো হয় বিজ্ঞপ্তিতে। গোপালগঞ্জবাসীকে মুজিববাদ মুক্ত করার ঘোষণা দিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে গোপালগঞ্জে লং মার্চ করা হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নতুন দেশ না গড়া পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয় জানান তিনি। ফরিদপুর ও রাজবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচিতে এসব কথা বলেন নাহিদ। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে 17তম দিনে ফরিদপুর ও রাজবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পদযাত্রা ও পথসভা করেছে। দুপুরে ফরিদপুরের জনতা ব্যাংকের মোড়ে সমাবেশে নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পূর্বঘোষিত কর্মসূচিতে হামলার ঘটনায় বিচার না হলে সারা দেশ থেকে লং মার্চ ঘোষণা করে গোপালগঞ্জের মানুষকে মুজিববাদ মুক্ত করা হবে। বিকেলে রাজবাড়ী জেলা শহরের রেলগেট এলাকায় পথসভায় নাহিদ ইসলাম বলেন, বৈষম্যহীন গণতান্ত্রিক দেশ গঠিত না হওয়া পর্যন্ত রাজপথে থেকেই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে লড়াই হবে। জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের পরে যে ইনসাফের বাংলাদেশ, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিল, সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা জানি লড়াই অনেক দিকে আমাদেরকে এখন করতে হবে। লড়াই কেবল একদিকে নয়, আমরা সেটার জন্য প্রস্তুত আছি। এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আফরিন পপি, মোহনা সংবাদ। গণতন্ত্রের উত্তরণ ব্যাহত করতে ষড়যন্ত্রকারীরা নানাভাবে ফাঁদ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জুলাই আন্দোলনের শহীদ ছাত্রদের নিয়ে এক স্মরণ সভায় কোনো ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ফিরিয়ে আনা সহ যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের প্রত্যাশা পুনরায় ব্যক্ত করেন বিএনপির মহাসচিব। মুক্ত হয়েছে, সুযোগ সৃষ্টি হয়েছে নতুন একটা গণতান্ত্রিক একটা ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসার, তাই না? কিন্তু ষড়যন্ত্র তো থেমে নাই। যে কোনো কিছু আগে ইনারা বলেছেন যে ফ্যাসিবাদ তো এখনো শেষ হয়ে যায়। আজকে লক্ষ্য করে দেখুন যে পরিকল্পিতভাবে এই গণতন্ত্র যেন উত্তরণ না ঘটে তার জন্য কাজ শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কাজ করা হচ্ছে, নেতাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এর মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন যোগ্য নাগরিকেরা। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। বর্তমানে ডিসেম্বরের মধ্যে যাদের বয়স 18 বছর হয় তারা পরবর্তী জানুয়ারি মাসে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন যোগ্য নাগরিকেরা। নির্বাচন কমিশন মনে করে যে ভোটের শিডিউল ঘোষণার আগেই যেহেতু একটি চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত রাখতে হয়, সেক্ষেত্রে শিডিউল ঘোষণার আগে যৌক্তিক সময়ের মধ্যে
এই যারা ভোটার হওয়ার উপযোগী হন তাদেরকে ভোটার তালিকায় নিয়ে আসা। যৌক্তিক সময়ের মধ্যে যাদের বয়স 18 হবে, যারা ভোটার হওয়ার জন্য এলিজেবল হবে, তারা সবাই এখন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বেঞ্চ আগামী 24 জুলাই পরবর্তী শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী SM শাহজাহান জানান, প্রথম দিনে জবানবন্দি দিয়েছেন আসামি মুফতি হান্নান। চিফ জাস্টিস মহোদয় এবং অন্যান্য মাননীয় বিচারপতি যারা ছিলেন ওনারা এটাকে অ্যাকসেপ্ট করেছেন। অ্যাকসেপ্ট করে আমাকে বললেন যে নতুন করে যদি আমরা কাউকে আবার এখন অ্যাপয়েন্ট করতে যাই তাইলে এই 26,000 পৃষ্ঠার পেপার বুক আবার তার পড়তে হবে, আমাদের মামলা ডিলে হবে। কাজে আমাকে দায়িত্ব দিয়েছেন যে আপনি ওই দুইজনের পক্ষেও স্টেট ডিফেন্স হিসাবে আপনি নিয়োগ পেলেন এবং আপনাকে তাদেরটাও বলতে হবে। 24 তারিখে বৃহস্পতিবারে মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। যুবঋণ সীমা 2 লাখ থেকে 5 লাখ করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, বিনিয়োগ সহজ করতে কাজ করবে বিডা। দুপুরে আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে যুব উদ্যোক্তা বিনিয়োগ পলিসি শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তারা। মুনিরুল ইসলামের রিপোর্ট। মেধা থাকা সত্ত্বেও সঠিক নীতিমালা না থাকায় দেশে তৈরি হচ্ছে না দক্ষ যুব জনশক্তি। এতে প্রকট হচ্ছে বেকারত্ব। যদিও এরই মধ্যে স্টার্টআপ শুরু করেছে অনেক তরুণ, তবে অনেক ক্ষেত্রেই আলোর মুখ দেখছে না এসব উদ্যোগ। তরুণদের ইনোভেটিভ স্টার্টআপের প্রসার ঘটাতে যুব উদ্যোক্তাদের নিয়ে কর্মশালার আয়োজন করে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। এতে বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনার কথা তুলে ধরেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সোনালী দায়রত্নে। If Bangladesh is serious about tackling unemployment and inequality and achieving the sustainable development goals which we often talk about, ফান্ড টু ফান্ড প্রকল্পের আওতায় সরকারের 100 কোটি টাকার পাশাপাশি জায়গা দেবে $30 মিলিয়ন। এসব কর্মসূচি উপজেলা পর্যায়েও ছড়িয়ে দেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বাংলাদেশ ব্যাংক একটা আশ্বাস দিয়েছে যে এই বছর আমাদেরকে 100 কোটি টাকার একটা ফান্ড মোবিলাইজেশনে হেল্প করবে। আর এর বাইরে আমরা জায়গার সাথে কাজ করছি যাতে সেখান থেকেও আমরা সিগনিফিক্যান্ট একটা অ্যামাউন্ট পেতে পারি এবং সেটার পরিমাণ প্রায় $30 মিলিয়ন কাছাকাছি। তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনাকে চিহ্নিত করে নীতিমালা প্রণয়নের কথা বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। We have a spectrum of clients, so our clients range from the largest investor in Bangladesh all the way down to possibly this small retailer who is trying to start his business in a Facebook shop. কর্মসংস্থান বাড়াতে যুব নীতিমালা তৈরি করা হয়েছে বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আমাদের একটা যুব উদ্যোক্তা ঋণ আছে, যদিও সেখানে সিলেকশন ক্রাইটেরিয়াগুলো নিয়ে আমরা কাজ করছি। এটা লাস্ট শুধু 2 লাখ টাকা ছিল এটা সিলিং, এটা আমরা 5 লাখ করেছি, ওটা সামনে আরো হয়তো আমরা বাড়াবো। যুব সমাজের 63%কে কর্মসংস্থানের আওতায় আনতে না পারলে এলডিসি গ্রাজুয়েশন কঠিন হবে বলেও মনে করেন আসিফ মাহমুদ। চ্যালেঞ্জ অনেক এবং সামনে সেটা আরো বাড়বে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। অসহায় হতদরিদ্র অসচ্ছল 2 শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবার ব্যবস্থা করলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আগামী 6 মাস প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হবে। বিকালে রাজধানীর তুরাগের রানা ভোলা এলাকায় জ্বর, ঠান্ডা, কাশি, করোনা সহ নানা রোগে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হয়। এ সময় তাদেরকে আর্থিক সহযোগিতাও করেন বিএনপি নেতা মোস্তফা জামান। সাধারণ মানুষের পাশে থেকে মানুষের সমর্থন নিয়ে মানুষের প্রয়োজনীয় যে সমস্যাগুলো আছে আমাদের পূরণ হয়েছে, তারই অংশ হিসেবে আজকে আমরা এখানে এসেছি। আমরা চাই আমাদের এই যে ব্যবস্থাটা করেছি এগুলো অব্যাহত থাকে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মানুষের পাশে থেকে, দেশবাসীর পাশে থেকে মানুষের সেবা করতে পারি। এবারে দেশের বাইরের খবর। ইরাকের আল-কুদস শহরে বিপণী বিতানে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 69 জনে। এখনও নিখোঁজ রয়েছে আরও 11 জন। এদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে 63 জনে পৌঁছেছে। এতে আহত হয়েছে প্রায় 300 মানুষ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বন্যায় প্রাণ হারিয়েছে অন্তত 2 জন। আবার অরেগন, কলোরাডো অঙ্গরাজ্যে বিধ্বংসী দাবানলে পুড়ে ছাই হয়েছে 4000 একর বনভূমি। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট।
ইরাকের পূর্বাঞ্চলীয় আল-কুদ শহরে বৃহস্পতিবার একটি হাইপার সুপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। শহর কর্তৃপক্ষ ও পুলিশের 2 কর্মকর্তা জানিয়েছে, এতে প্রাণহানি বেড়ে 69 জনে পৌঁছেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে ইতোমধ্যেই বেসামরিক প্রতিরক্ষা দল ভবনটির ভেতর থেকে 45 জনকে উদ্ধার করেছে। তবে রাষ্ট্র পরিচালিত ইরাকি সংবাদ সংস্থা জানিয়েছে, এখনও 11 জন নিখোঁজ রয়েছেন। প্রদেশের গভর্নর মোহাম্মদ আল মিয়াহি জানিয়েছেন, এ ঘটনায় 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি, তবে তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের ফলাফল 48 ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিভিন্ন শহরে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এতে 24 ঘণ্টায় প্রাণ গেছে 63 জনের এবং আহত হয়েছে প্রায় 300। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে। লাগাতার ভারী বর্ষণের ফলে রাওয়ালপিন্ডি, চাকওয়াল ও আশেপাশের এলাকার নদীগুলো প্লাবিত হয়ে বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতোমধ্যেই কাটারিয়ানে প্রায় 21 ফুট এবং গোয়ালমান্ডিতে 20 ফুট পানির উচ্চতা রয়েছে। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের কবলে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ডুবে গেছে নিউ জার্সি। এরই মধ্যে নিহত হয়েছে অন্তত 2 জন। দেশটিতে একদিকে যখন বন্যায় ডুবেছে মানুষ, আরেকদিকে ওরেগন, কলোরাডো অঙ্গরাজ্যে বিধ্বংসী দাবানলে পুড়ে ছাই হয়েছে 4000 একর বনভূমি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ জয় শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন টাইগাররা। দলের সঙ্গে ফিরেছেন কোচিং স্টাফরাও। এ সময় তাদের ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। দেশে ফিরে এলেও বিশ্রামের সুযোগ নেই লিটন তাসকিনদের, কেননা আগামী 20 জুলাইয়ে মিরপুরের হোম অফ ক্রিকেটে শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ। ফলে খুব দ্রুতই ট্রেনিং সেশনে নেমে পড়তে হবে তাদের। শেষ করবো মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গোপালগঞ্জে কারফিউর সময়সীমা বাড়ল, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সরকারের। আত্মরক্ষার্থে বল প্রয়োগের দাবি সেনাবাহিনীর। সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে গোপালগঞ্জে ফের লং মার্চ করার হুঁশিয়ারি নাহিদের। নতুন দেশ না করা পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয়। গণতন্ত্রে উত্তরণ ব্যাহত করতে ফাঁদ সৃষ্টি করছে ষড়যন্ত্রকারীরা। অভিযোগ মির্জা ফখরুলের ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচনের দাবি। এবং তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হতে পারবেন নাগরিকরা। ভোটার তালিকা সংশোধনী অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।